ময়ূকের প্রশ্ন, এই যে সোহম, এই সোহমরা এত ঔদ্ধত্য পায় কোথা থেকে? এটাকেও সমর্থন করবে ইন্ডিচোট? ইন্ডিচোট কি এবারও চুপ থাকবে? তার কারণ তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক এর সাথে জড়িত আছে। কঙ্গনা রানাওয়াত বিজেপির সাংসদ, থাপ্পড় খেয়েছে, তাই নিয়ে পৈশাচিক উল্লাস করছে, কিন্তু ইন্ডিচোট কি এটাকেও সমর্থন করে? শুধু এটা নয়, আরেকটা প্রশ্ন আমার আছে। তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে কি চাইছে? তৃণমূলের বিধায়ক বলে 7 খুন মাফ, 7 খুন মাফ। তুমি তৃণমূল কংগ্রেসের বিধায়ক হয়েছো, তোমার দল জিতেছে বলে কি তুমি যা ইচ্ছা তাই করবে? একজন রেস্টুরেন্টের ওনার, তাকে এরকম ভাবে মেরে দেওয়া যায়? ফ্রিতে শুটিং করার জন্য নাকি সোহম সে রেস্টুরেন্টটা চেয়েছিল। তারপরে গাড়ি ভরা বাজার, যখন সেল সবচেয়ে বেশি সেই সময় গাড়ি রাখতে হবে বাবুদের। এই মুহূর্তে যে রেস্তোরাঁর মালিক, সে রেস্তোরাঁর মালিক তার ভার্সনে কি বলছেন একবার শুনবো। কালকে ওনাদের শুটিং চলছিল, তো ওনারা গাড়ি পার্কিং নিয়ে আমাদের যে ম্যানেজার ছিল উনি বলেছেন একটু গাড়ি সাইড করে রাখতে, ওনারা রাজি হননি। ওটা ওই নিয়ে তর্ক বিতর্ক নিয়ে কালকে ওই যেটা হয়েছে ওটাতেই। আচ্ছা, যখন পার্কিং নিয়ে বচসা হয় তখন সোহম নিজে ছিল? হ্যাঁ, নিজে উনি উপরে ছিলেন, উপর থেকে নিচে এসে ওইটা হয় আর কি। আমাদের যে ওনার আছে ওনারের উপরে হাত চালান। এতগুলো পার্কিং ছিল, আমরা বললাম আমাদের গেস্ট আসবে, একটা পার্কিং সরিয়ে রাখতে। আমরা তার জন্য জায়গা অ্যালটও করে দিয়েছি। সোহমের পার্সোনাল বডিগার্ড বা সিকিউরিটি ছিল, তারা বলছে আমরা পুলিশ, এখান থেকে একটাও গাড়ি সরবে না। আমি বললাম বাবু, আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, একটা গাড়ি জায়গা দিচ্ছি, তোমরা সরিয়ে নাও। এটা বলতে বলতেই ওদের যে স্টাফরা ছিল, ওদের মধ্যে 7-8 জনের মধ্যে আমাদের স্টাফদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে এবং আমাদের স্টাফকে গালিগালাজ করতে থাকে, আমার কলার ধরে মারতে থাকে। বলতে বলতে একজন এসে, ওদের স্টাফদের একজন এসে আমার বুকের কলার ধরে বলছে, জানিস সোহম হচ্ছে অভিষেক ব্যানার্জির বন্ধু। আমি বললাম দেখুন, হাত জোর করে বলছি, অভিষেকের বন্ধু হোক বা মোদির কেউ হোক, আমি ওই সবে ইনভলভমেন্টে যাচ্ছি না। এমন অবস্থায় সোহম উপর থেকে উঠে এসে বলছে, কে বলেছিস? তুই বলেছিস? হ্যাঁ, কে কোনো পরিচয় জানলো না, কিছু করলো না, সঙ্গে সঙ্গে আমার বুকের কলার ধরে এইখানে একটা ঘুষি মারলো। ওনার 7-8 জন বডিগার্ড ছিল, তারপরে এক লাত মারলো, আমি ওখানে ফ্লোরে পড়ে গেলাম। আজকে লোকাল থানাকে যখন আমরা জানছি, লোকাল থানা আমাদেরকে ডেকে নিয়ে গেল, আমাকে কিছুক্ষণ বসালো, কিছুক্ষণ বসিয়ে একটা কাগজে লিখিয়ে নিল যে আমার কোনো এলিগেশন নেই, না হলে আমার কেস করবে। আমার রেস্টুরেন্ট, সোহম আমাকে বলছে তো রেস্টুরেন্ট কালকে বন্ধ করে দেবো। এত বড় হুমকি দিয়ে গেল, তাহলে দেশের অবস্থা কোথায় যাবে, রাজ্যের অবস্থা কোথায় যাবে? যিনি নিজে হুমকি দিচ্ছে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো, একজন গেস্ট হিসেবে আমি অ্যালাউ করেছিলাম। আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। এই রেস্তোরাঁ মালিক, এই রেস্তোরাঁ মালিক আপনি হতে পারেন, এই রেস্তোরাঁ মালিক আমার কোনো আত্মীয় হতে পারে, এই রেস্তোরাঁ মালিক বিজেপি, সিপিএম, তৃণমূল, আইএসএফ, কংগ্রেস, যে কোনো দলের সমর্থক হতে পারে, কিন্তু এ আম নাগরিক। সোহম এত যখন আপনি বড় অভিনেতা, এত যখন আপনার বিধায়ক ফান্ডের টাকা রয়েছে, তাহলে আপনি ফ্রিতে একটা রেস্টুরেন্টে গিয়ে চমকে বিনা পয়সায় শুটিং করতে চান কেন? তারপরে যখন বিনা পয়সায় শুটিংটা হচ্ছে, তখন আপনারা লাট সাহেবের মতন 10-12টা গাড়ি রেখে দেবেন। রেস্টুরেন্টের মালিক সে বললে সোহমের চারপাশে যে চিরকুটরা ঘুরে বেড়াবে তারা বলবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধু। এবং আমি তো এই জায়গাতে স্যালিউট জানাবো এই রেস্তোরাঁর মালিককে। রেস্তোরাঁর মালিক খুব স্পষ্টভাবে চোখে চোখ রেখে বলেছেন, তুমি ভাই অভিষেকের বন্ধু হও বা নরেন্দ্র মোদীর বন্ধু, আমার সেল আটকে যাচ্ছে। এই বাংলাতে এই মেরুদণ্ডটা একজন ব্যবসায়ীর যে রয়েছে, যে বাংলাতে বড় শিল্প হয় না, এই বাংলাতে ম্যানুফ্যাকচারিং হাব নেই, আমি আমার রেস্তোরাঁর ব্যবসা করছি, সেখানে তুমি ফোকটে এসে শুটিং করবে, তার টাকা পয়সা দেবে না, পার্কিংয়ে 1-2 গাড়ি রাখার ব্যবস্থা করব, তারপরেও ধমকাবে চমকাবে এটা বলে যে তুমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধু, আর তারপরে মার খেতে হবে। এরপরেও যে মুখ খুলেছে এই ব্যবসায়ী, আমি জানি না এরপরে তার রেস্টুরেন্টটা থাকবে কিনা, কারণ পুলিশ এই ব্যবসায়ীর কথা অনুসারে সাদা কাগজে লিখিয়ে নিতে বলেছে, তার কোনো অভিযোগ নেই। ঠিক এই জায়গা থেকে আমার পরের প্রশ্ন ঠিক এই জায়গা থেকে, এই ছবিটা বাংলার জন্য খুব ডিস্টার্বিং। এবং ঠিক এই জায়গাতে জিতে নৈরাজ্যের লাইসেন্স পেয়েছেন
প্রশ্নটা আজ মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, অখিলেশ সিং যাদব সবাইকে করছে। বিরোধী দলগুলো হাতির 5 পা দেখেনি। বিরোধী দলগুলো জিতেছে, গণতন্ত্রে কেউ জিতবে কেউ হারবে, কিন্তু জেতার মানে এটা নয় যে বিরোধীদেরকে লাগাতার ঘরছাড়া করতে হবে। জেতার মানে এটা নয় যে পোস্ট পোল ভায়োলেন্সটা চালিয়ে যেতে হবে। জেতার মানে এটা নয় যে অন্ধ হয়ে যেতে হবে, এতটা ক্ষমতা পেয়ে যেতে হবে যে রেস্টুরেন্টের মালিককে পর্যন্ত এভাবে মারধর খেতে হবে, নয়। সোহম বাবু, রিপাবলিক বাংলা লাগাতার এই রিপোর্টিং প্রশ্ন করার পরে, আবারও বলছি, আপনার হয়তো কঙ্গনা রানাওয়াতের প্রসঙ্গ ভালো লাগেনি, আপনার হয়তো মনে হয়েছে না কঙ্গনা মার খেয়েছে, ঠিক হয়েছে, কিন্তু আপনার কি এটাও মনে হয় যে রেস্টুরেন্টের মালিক এভাবে যেভাবে ফেলে মারা হলো সেইটাও ঠিক করেছে সোহম বাবু? তিনি রিপাবলিক বাংলায় লাগাতার এই খবর সম্প্রচার হওয়ার পরে মিনমিন করে ক্ষমা চাইছেন, সাফাই দিচ্ছেন, কিন্তু আজব সাফাই। আমি কিছু বলবো না, শুধু শোনাবো, ভালো করে শুনুন এই আজব সাফাইটা। আত্মসম্মানে লেগেছে, কারণ উনি যেভাবে ফ্ল্যাশ করছিলেন, যেভাবে একটার পর একটা কথা বলছিলেন, সেই মুহূর্তের জন্য আমি আমার দায়িত্ব থেকে হয়তো সরে গেছি, দায়িত্বচ্যুত হয়ে পড়েছি। কোথাও ডেফিনেটলি বিং আ রেসপন্সিবল সিটিজেন, একজন অ্যাক্টর এবং একজন জনপ্রতিনিধি হিসেবে নিজের টেম্পারমেন্টের ওপর কন্ট্রোল রাখা উচিত ছিল, কিন্তু কোথাও তো একটা আত্মসম্মান আছে। বিং মানুষ, আমি ঘুষি মারিনি, বিশ্বাস করো, সত্যি বলছি, আমি চর মেরেছি। ওনার শত্রু ছিল 4-5 জন ম্যানেজারের মাথা, এবং যদি সিসিটিভিতে দেখা যাচ্ছে আপনি একটা লাঠিও মেরেছেন। তারপরে মেরেছি, যখন ধাক্কাটা মারি ও পড়ে যায়, তারপরে আমি ওকে লাথি মেরে এবং কলারটা ধরে তুলছি। আমি যা করেছি সেটাই বলছি। আমি যেটা শুনেছি সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বলেছে যেটা টোটালি কোনো রকম আউট অফ দ্য চ্যাপ্টার, কারণ আমি এখানে কোনো রকমভাবে পলিটিক্যাল কর্মসূচি করতে আসিনি। কথা বলতে এবং তারপর সেই মুহূর্তে আরও উনি বাড়েন, আমারও মাথাটা চড়ে যায় এবং ধাক্কাটা মারি। আমিও আরেকবার বলছি, আমার এটা করা উচিত হয়নি, আমি ক্ষমা প্রার্থী। নিশ্চয়ই সেটা আমি আমার উপর আগামী দিনে কন্ট্রোল রাখবো, যাতে কখনো এই ধরনের ঘটনার সম্মুখীন আমাকে না হতে হয়। আমি কিন্তু থাপ্পড় মারিনি, আমি ঘুষি মেরেছি, আমি লাথি মেরেছি। সৎ বিধায়ক মশাই, কিন্তু এই বিধায়কদেরই আপনারা জিতিয়ে নিয়ে আসছেন এই বাংলায়। এবং কঙ্গনা রানাওয়াতদের মতন ঘটনা বারবার হবে হয়তো যদি এই কালচারটাকে আপনারা এন্ডোর্স করেন। কাদের বলছি না, আপনাদেরকে, যারা বিরোধী দলের নেতারা রয়েছেন। কঙ্গনা রানাওয়াতের ক্ষেত্রে দাঁড়িয়ে একজন অন ডিউটি সিআইএসএফ কর্মী কি বলেছিল আপনার নিশ্চয়ই মনে আছে, যদি না মনে থাকে একবার দেখাবো। এই সেই ভিডিও, এই সেই সিআইএসএফ মহিলা কর্মী, তিনি বলছেন যে আমার মাকে নিয়ে, কৃষক আন্দোলন নিয়ে খারাপ কথা বলেছে, তাই চড়িয়ে দিয়েছি। ভাবুন তো, আমার যারা সজ্জন অতিথিরা রয়েছেন, রাজপুত্র চন্দ্র তিনি যা কথা বলেন, সজল ঘোষ সদ্য বাই ইলেকশনের লড়াই থেকে ফিরেছেন, নন্দিনী দি, অরিত্র, ভাবো তো অরিত্র, তোমাকে ঠাটিয়ে কোনো একজন সিকিউরিটি আমাদের অফিসের বা নিচে শপিং মলের কেউ মারলো, কারণ তুমি যা বলো সেই কথাগুলো তার ভালো লাগে না, হয় নাকি এরকম? আমি ছেড়ে দিলাম এই প্রসঙ্গটা। আজকে সোহম যে কাজটা করেছে, সে কাজটারও কোনো জাস্টিফিকেশন থাকে? তুমি শুনলে সোহমের যুক্তি, তুমি শুনলে রেস্তোরাঁর মালিক যে কথাগুলো বলছেন, মানে ফ্রিতেই, ফ্রি লোডার বলে একটা শব্দ আছে, বিনা পয়সায় যা পাবো তুলে নেবো, যা পাবো খাবো, যা পাবো পকেটে নিয়ে নেবো, এটা একটা লেভেল আছে তো, লিমিট আছে তো। অরিত্র, দেখুন, প্রথম কথা হচ্ছে যে সোহম চক্রবর্তীকে আমি দেখছি এই সিসিটিভি ফুটেজে, আর আমি যে সোহম চক্রবর্তীকে চিনি সহকর্মী সহ অভিনেতা হিসেবে, আমি দুটো মানুষকে মেলাতে পারছি না। তার কারণ আমি এই সোহম চক্রবর্তীকে দেখে অভ্যস্ত নই। আজকে উনি যা কাজ করছেন এটা ওনার থেকে আমি কামনা করি না। আমি আশা করি উনি নিজের ভুল বুঝতে পেরেছেন এবং পারবেন। এবং আমার যেটা মনে হয় যে রাজনীতিতে আসার পর রাজনৈতিক কুশিক্ষা ওনার মধ্যে এই উদ্ধত আচরণ সেটা প্রভাবিত করেছে, এবং যার জন্যে উনি ওনার টেম্পারমেন্ট হারিয়ে, সহিষ্ণুতা হারিয়ে একজনকে এরকম ঘুষি মারছেন, লাথি মারছেন। এটা রাজনৈতিক কুশিক্ষা বলেই মনে হয়। দেখুন, আমার 2-3টে আন্ডারস্ট্যান্ডিং আছে। প্রথম কথা হচ্ছে যে অ্যাবিউজ, সেটা ভার্বাল অ্যাবিউজ হোক অথবা ফিজিক্যাল অ্যাবিউজ হোক, দুটোই নিন্দনীয়, কোনোটাই করা যায় না। এবং অ্যাবিউজের থেকে সেটা যখন ভায়োলেন্সের রূপ নিয়ে নিচ্ছে, সেটা আরও মারাত্মক একটা ক্ষতিকর জিনিস আমাদের সমাজের জন্যে।
কঙ্গনা রানাওয়াতকেই চর মারা হোক বা সোহম চক্রবর্তী রেস্তোরাঁ ওনার বা সাধারণ মানুষকেই চর মারুন, কোনো রকম ফিজিক্যাল ভায়োলেন্স আইনের চোখে গ্রাহ্য নয় এবং ইকুয়ালিটি বিফোর লতেই আমি বিশ্বাস করি। আমি মনে করি যে আইন তার পথে চলবে, কেউ আইন হাতে তুলে নেবেন না।